প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত। ইঞ্জিনিয়ার্স কেয়ারমোর পক্ষ থেকে আমি আছি প্রকৌশলী নাজমুস সাকিব। আজকে বিষয়ভিত্তিক আলোচনায় আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের থার্মোডাইনামিক প্রসেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন শুরুতেই আমরা জেনে নেই যে থার্মোডাইনামিক প্রসেস বলতে কি বোঝায়। থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে যে একটি সাম্য অবস্থা থেকে থার্মোডাইনামিক্স প্রপার্টির গুলো পরিবর্তন হয়ে আরেকটি সাম্য অবস্থায় যখন যায় তখন এই পরবর্তীত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় থার্মোডাইনামিক প্রক্রিয়া। এভাবে না বলে যদি আমরা এভাবে বলতে চাই যে একটি সাম্য অবস্থা থেকে যদি এটাকে বলি যে এই ইনিশিয়াল স্টেট থেকে, ধরেন এই ইনিশিয়াল স্টেটকে যদি এক ধরি তাহলে এখানে থার্মোডাইনামিক প্রপার্টিজ হিসাবে যেমন প্রেসার হবে কি P1, ভলিউম যদি ধরি V1 এবং টেম্পারেচার যদি ধরি T1, তাহলে ফাইনাল স্টেট বা চূড়ান্ত যে জায়গাটা রয়েছে এই স্টেজে এসে এটাকে যদি 2 মেনশন করি তাহলে এই জায়গার প্রেসার আমি পাবো হচ্ছে P2, এই জায়গার ভলিউম পাবো V2 এবং এই জায়গার টেম্পারেচার পাবো কি T2। এই যে অবস্থার পরিবর্তন হয়েছে একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেজে আমরা গিয়েছি, এর যে পথ অবলম্বন করেছে, যে প্রক্রিয়া হয়েছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। তো চলো জেনে নেওয়া যাক এই থার্মোডাইনামিক প্রসেস আবার কত ধরনের হয়। থার্মোডাইনামিক প্রসেস মূলত দুই ধরনের, একটাকে বলতেছি নন ফ্লো প্রসেস আর একটাকে বলা হচ্ছে ফ্লো প্রসেস। তাহলে নন ফ্লো প্রসেস মানে হচ্ছে অপ্রবাহমূলক প্রক্রিয়া এবং ফ্লো প্রসেস গুলো হচ্ছে কি তাহলে প্রবাহমূলক প্রক্রিয়া। আসলে আমরা থার্মোডাইনামিক্স প্রসেসের মধ্যে আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাস তার মধ্যে কোনো ফ্লো প্রসেস নিয়ে আমরা আলোচনা করি না। এইখানে যে প্রসেসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিভার্সিবল নন ফ্লো প্রসেস। এখন এখানে একটা কথা আসতে পারে যে রিভার্সিবল আবার কি জিনিস, তাই না? এই জন্য প্রসেসকে আবার প্রত্যাগামী অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে। যে প্রসেসগুলো যদি প্রক্রিয়া সম্পন্ন করার পর আবার পূর্বের অবস্থায় ফেরত আসে তাহলে সেগুলোকে বলা হয় রিভার্সিবল বা প্রত্যাগামী প্রক্রিয়া, আর যে প্রসেসগুলো পূর্বের অবস্থায় আর ফেরত আসে না তাকে বলা হয় অপ্রত্যাগামী প্রক্রিয়া অথবা ইরিভার্সিবল প্রসেস। এখন আমরা জানবো যে যে বিশেষ প্রসেসগুলো নিয়ে মূলত এই থার্মোডাইনামিক প্রসেসে আমাদের ম্যাথ প্রমাণ এসে থাকে, সেগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসেসের নাম শুনবো এবং প্রসেসগুলো হচ্ছে সবসময় মনে রাখতে হবে রিভার্সিবল নন ফ্লো প্রসেস। তো চলো আমার জেনে নেওয়া যাক রিভার্সিবল নন ফ্লো প্রসেসের মধ্যে শুরুতেই যদি আমরা জানি তো প্রসেসটার নাম হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কি প্রসেস? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, যাকে আমরা বাংলায় বলতেছি হচ্ছে কি প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। এটাকে বলা হচ্ছে কি সমায়তন প্রক্রিয়া। এবং এর অপর নাম হিসেবে আমরা যদি বলি সেটাকে বলা হচ্ছে আইসোচরিক কি প্রসেস? আইসোচরিক প্রসেস। আবার অনেকেই এটাকে আইসোমেট্রিক প্রসেসও বলে। কি বলে? আইসোমেট্রিক প্রসেস। দুই নাম্বার যে প্রসেসটি আছে সেই প্রসেসটার নাম হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। যেহেতু এর আগেরটা ছিল হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, এবারে হবে কি প্রেসার কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, যাকে বাংলায় বলা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। আমি খুব স্লোলি বলতেছি, আমি আশা রাখি আমার সাথে সাথে সবার প্রসেসগুলোর নাম একটু মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসি তাহলে সমচাপ প্রক্রিয়াকে আবার অন্য নামে আমরা যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে, এর অপর নাম হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস। আচ্ছা, 3 নাম্বার যে প্রসেসটা আমরা শিখতে যাচ্ছি সেই প্রসেসটাকে বলা হচ্ছে, যেহেতু কনস্ট্যান্ট ভলিউম হয়ে গেল, কনস্ট্যান্ট প্রেসার হয়ে গেল, এখন আমরা শিখব তাহলে কোন প্রসেস বলতো? কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস।
যাকে বাংলায় বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। আর এর অপর নাম যদি জানতে চাই তাহলে অপর নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। কি প্রসেস? আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, 4 নম্বর একটা প্রসেস, যে প্রসেসটাকে বলা হচ্ছে রিভার্সিবল এডিয়াব্যাটিক। একটু ইয়েগুলো শুনবে ভালো করে, যে এটাকে বলা হচ্ছে কি রিভার্সিবল এডিয়াব্যাটিক। এডিয়াব্যাটিক, যাকে বাংলায় বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসেস। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং এর একটা অপর নাম আছে যেটাকে বলা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। এটাকে কি বলা হলো? আইসেন্ট্রপিক প্রসেস। আচ্ছা, আমরা পঞ্চম আরেকটি প্রসেসের নাম শুনি, প্রসেসটা এই বিশেষ প্রসেসগুলো শেষ করব। সেই প্রসেসটির নাম হচ্ছে পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস। ওকে, এই 5টি প্রসেস নিয়ে মূলত আমরা আলোচনা করব। এবং 5টি প্রসেসের মধ্যে শুরুতে আমরা বলেছি যে প্রথম প্রসেসটির নাম হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, যাকে আমরা বলতেছি সময়তন প্রক্রিয়া। এই সময়তন প্রক্রিয়া যাকে অনুসরণ করে চলে, আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম যে গেলুসেক ল বলেছিল যদি কোনো গ্যাসের আয়তন কনস্ট্যান্ট হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়, তাহলে প্রেসারটা টেম্পারেচারের সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। প্রেসারটা টেম্পারেচারের সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। তবে হ্যাঁ, এখন একটু এই প্রসেসগুলোতে যাওয়ার আগেই আমি একটু জ্যামিতিক যে বিষয়গুলো একটু জেনে নিই। যে আমরা মূলত এই কয়েকটা জিনিস একটু না জানলেই নয়। যেমন ধরেন যে যদি বলা হয় যে কোনো একটা রাশি আর একটা রাশির সাথে সমানুপাতিক হবে, তাহলে আপনারা ধরে নেবেন এই সমানুপাতিক চিহ্ন হলে এদিকে 45 ডিগ্রিতে আমরা একটা রেখা অঙ্কন করব। এবং কারণ কি? কারণ হচ্ছে দেখেন যে এ যদি একটু মানে এ যখন এই ইনিশিয়াল স্টেটে আছে তখন এ কিন্তু ইনিশিয়াল স্টেটে আছে, বাট এ যখন একটু বেড়ে যায় তখন কিন্তু এও বাড়ে। সমানুপাতিক মানে কি? সমান হারে বেড়ে যাওয়া, রাশিটা সমান হারে বাড়বে। তাই দেখেন এ যখন বাড়তে বাড়তে ঠিক চূড়ায় চলে গেছে, এও তখন বাড়তে বাড়তে ঠিক চূড়ায় চলে আসবে। তাই আমরা যখন সমানুপাতিক হবে তখন ঠিক এদিকে 45 ডিগ্রি একটি কার্ভ অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, এগুলো মূলত আমরা একটু পরেই যখন প্রসেসগুলো আলোচনা করতে যাব তখন প্রত্যেকটি প্রসেসের জন্য পিভি এবং টিএস ডায়াগ্রাম নামে দুটি ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। সেখানে পিভি কে বলা হচ্ছে প্রেসার ভলিউম ডায়াগ্রাম, আর টিএস কে বলা হচ্ছে কি টেম্পারেচার এবং এন্ট্রপি ডায়াগ্রাম। যখন এই প্রসেসগুলো আলোচনা করতে যাব তখন মূলত আমাদের পিভি এবং টিএস ডায়াগ্রামের আলোকেই আমরা আলোচনাগুলো করব, এবং সেখান থেকেই দেখবেন যে আমরা সম্পর্কগুলোও পেয়ে যাব সুন্দরভাবে। এই জন্য একটু ফিগারগুলো জেনে নেওয়া। আচ্ছা, আমি একটু এই প্রসেসগুলোর বিষয় দিই। কারণ এরপরে যদি কখন বলা হয় একটা রাশি আর একটা রাশির সাথে কি হবে, ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতিক যদি হয় তখন দেখবেন যে একটা আর একটা যেহেতু উল্টা, তার মানে কি একটা বাড়লে আর একটা কমবে। দেখেন এ যখন সর্বনিম্ন তখন কিন্তু এ সর্বোচ্চ, আবার এদিক থেকে যখন যাবেন দেখেন এ যখন সর্বনিম্ন তখন কিন্তু এ সর্বোচ্চ। তার মানে কি একটা বাড়লে আর একটা কমবে। এই হচ্ছে ব্যস্তানুপাতিকের আমাদের প্রকৃতি। এরপরে যখন আমরা বলবো যে একটা রাশি কনস্ট্যান্ট, ধরেন আমি এখানে প্রেসার এবং ভলিউমের একটা কার্ভ দিচ্ছি এবং বলতেছি ভলিউমটা কনস্ট্যান্ট। যখন যে রাশিটাকে কনস্ট্যান্ট আমরা বলবো সেই রাশির উপর ঠিক 90 ডিগ্রি বরাবর একটা আমরা রেখা টেনে নিব। দেখেন এখানে যদি আমি বলি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম দেখেন এদিকে বা এদিকে বাড়ার কোনো কিন্তু সুযোগ নেই। আমি যদি ইনিশিয়াল পয়েন্ট এই 1 নম্বরটাকে এখানে ধরি, তাহলে যদি প্রেসার বাড়ে তাহলে প্রেসারের সাথে তার মানে ভলিউম তো কি হয়ে গেছে কনস্ট্যান্ট, তার মানে এখানে বাড়া বা কমার কোনো সুযোগ নেই।
বাট আমি যদি প্রেসারকে পরিবর্তন করতে চাই তাহলে এখানে হবে কি P1 আর এখানে হবে কি P2। তাহলে প্রেসার পরিবর্তন হতে পারে বাট ভলিউম এদিকে বা এদিকে কোনো দিকে যাওয়ার কোনো প্রবাবিলিটি নাই, যার কারণে কি হবে V1 আর V2 এই দুইটা পয়েন্ট যদি আমি বিবেচনা করতাম তাহলে V1 V2 এখানে কি হয়ে যেত শর্ট। এই জন্য যখন যে রাশিকে কনস্ট্যান্ট বলা হবে ঠিক ওই রাশিটার উপর আমরা যদি 90 ডিগ্রি একটা রেখা টেনে দিই তাহলে ধরে নেওয়া হবে যে এই রাশিটা এইদিকে কনস্ট্যান্ট হয়ে গেছে এবং অপোজিটে যে রাশি রয়েছে সেই রাশির পরিবর্তনের কারণে রেখাটা যেদিকে যাওয়ার কথা ঠিক সেদিকে যাবে। যেমন এখানে যদি আমাকে বলা হতো যে প্রেসারটা কনস্ট্যান্ট তাহলে কি হতো প্রেসারের যে লাইন সেই লাইন থেকে ঠিক 90 ডিগ্রি বরাবর এদিকে চলে যেতাম, তখন হয়তো ভলিউমের পরিবর্তন হলে আমি V1 আর V2 পেতাম বাট P1 P2 কি হয়ে যেত সমান হয়ে যেত। আসি আমরা এখন আলোচনায় আসি যে শুরুতেই আমরা যে প্রসেসটার নাম বলেছিলাম সেই প্রসেসটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কি প্রসেস? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। প্রত্যেকটা প্রসেস আঁকানোর সময় আমরা খেয়াল করব যে শুরুতেই আমরা প্রসেসগুলোর পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করা শিখব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি আমরা যে পিভি বলতে কি বুঝতেছি, তাহলে প্রেসার এবং ভলিউম ডায়াগ্রাম। তাহলে এটাকে বলা হচ্ছে প্রেসার এবং ভলিউম ডায়াগ্রাম। সেই সাথে ওই প্রসেসে আমরা একটি টিএস ডায়াগ্রাম অঙ্কন করব যেখানে টি হচ্ছে টেম্পারেচার আর এস হচ্ছে কি এন্ট্রপি। এই এন্ট্রপি ইজ দ্য থার্মাল প্রপার্টি, যে প্রপার্টিটা কি টেম্পারেচারের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনশীল। শুধুমাত্র রুদ্ধতাপ প্রক্রিয়ায় এই এন্ট্রপিটা কি হয়ে যায় কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা হয়ে যায়। ওকে, আচ্ছা এখন আমরা আলোচনায় আসি যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বা সময়তন প্রক্রিয়াটি আমি বলেছিলাম গেলুসেফের সূত্র অনুসরণ করে চলে। তাহলে আমরা কেমিস্ট্রিতে পড়েছি গেলুসেফ বলেছে যে যদি কোনো গেলুসেফ এই ব্যক্তি বলেছে যদি কোনো গ্যাসের ভলিউম কখনো কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে প্রেসার তার টেম্পারেচারের সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। তাহলে তাই যদি হয় তাহলে প্রেসার যদি আমি এখানে সমান দেই তাহলে নিশ্চয়ই এখানে কনস্ট্যান্ট কোনো কিছু একটা আসবে সমান টি, এবং এখান থেকে আমরা সম্পর্ক যেটা পাবো দেখেন পি বাই টি ইকুয়াল কি হয়ে যাবে কনস্ট্যান্ট। তার মানে আমি যতগুলাই লিখি না কেন P1 বাই T1 P2 ভাগ T2 যতগুলাই লিখি এটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে সম্পর্ক এবং এই সম্পর্ক থেকে আমরা একটু পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করতে চাইছি। তাহলে পিভিটিএস ডায়াগ্রাম যখন অঙ্কন করব তখন খেয়াল করতে হবে যে আমাদের প্রেসার এবং ভলিউমের দেখেন ভলিউমটাকে আমরা বলেছি কি কনস্ট্যান্ট, তাহলে এখানে কি বলা হয়েছে ভলিউম কি কনস্ট্যান্ট। আমি বলেছি যে যে রাশিটা কনস্ট্যান্ট হবে ঠিক সেই রাশির উপর কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে ভলিউম যেহেতু কনস্ট্যান্ট তার মানে ভলিউম থেকে আমি যদি দুইটা পয়েন্ট কল্পনা করি একটাকে ধরতেছি 1 এটা কি 2, তাহলে এই জায়গাটায় দেখেন তো ভলিউম এদিকে বা এদিকে বাড়ার কোনো সুযোগ আছে নাই কিন্তু। তাহলে ভলিউম যেহেতু এদিকে এদিকে বাড়বে না তাহলে কি হবে বা কমবেও না, তাহলে এখানে কি হবে V1 আর V2 এর পরিমাণটা কি হবে সমান। বাট আমি যদি প্রেসারটাকে এখানে জায়গাকৃত করতাম তাহলে কিন্তু মান পেয়ে যেতাম, এই জায়গার মান হতো P1, এই জায়গায় কি হয়ে যেত P2। আচ্ছা, এখানে আরেকটা বোঝার বিষয় আছে, দেখেন প্রেসার পরিবর্তন হয়েছে বাট ভলিউম কনস্ট্যান্ট, তাই না? আবার এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, ভলিউম যদি কনস্ট্যান্ট হয় গেলুসেফ বলেছে প্রেসারটার টেম্পারেচারের কি হবে সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। তাহলে এই যে সমানুপাতিক হারে পরিবর্তিত হলে আমরা শিখেছি যে তার কার্ভটা হবে কোন দিকে ঠিক 45 ডিগ্রি এদিকে, কারণ একজন বাড়লে আরেকজন বাড়বে। দেখেন এখানে প্রেসার কি হয়েছে 1 থেকে 2 পর্যন্ত উন্নীত হয়েছে, তার মানে টেম্পারেচারও কি হবে 1 থেকে 2 তে উন্নীত হবে। এবং এখানে যদি নামকরণ করা হয় তাহলে এটা কি হবে T1, এখানে কি হয়ে যাবে T2, এবং এই অবস্থায় আমাদের এন্ট্রপির মান হবে কি S1, এই অবস্থায় এন্ট্রপির মান হবে S2। এই ছিল আমাদের প্রেসার ভলিউম ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম। তো এখন আমরা একটু খেয়াল করব যে প্রত্যেকটা প্রসেসের জন্য কি কি করতে হবে।
তাহলে প্রত্যেকটা প্রসেসের জন্য আমাকে কয়েকটা ভ্যালু বের করতে বলে। অঙ্কগুলোতে দেখা যাবে যে ওর ওয়ার্ক ডান কিরকম হতে পারে, ওর হিট ক্যালকুলেশন কি হতে পারে, ওর অন্তর্নিহিত শক্তির পরিবর্তন কি হতে পারে, ডেল এইচ বা এনথালপির পরিবর্তনটা কিরকম হতে পারে। তা আমরা প্রত্যেকটা প্রসেসের জন্য এই কয়েকটি রাশি বের করা শিখবো। তো শুরুতেই আসি যে এই যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ওয়ার্ক ডান বা কাজের ইকুয়েশনটা কেমন আসতে পারে। তাহলে আমরা ডব্লিউ প্রত্যেকটা সময় ওয়ার্ক ডান যে ইকুয়েশনটা আসবে, এই ওয়ার্ক ডানের শর্ট ইকুয়েশন হচ্ছে পিডিভি। অর্থাৎ প্রেসার যদি কনস্ট্যান্টও থাকে সমস্যা নাই, বাট ভলিউমের পরিবর্তন থাকতে হবে। কি থাকতে হবে? ভলিউম পরিবর্তনশীল হলেই আমরা সেখান থেকে কাজের মান পাবো। আসি এখানে আমি যদি এইভাবে লিখি, তাহলে ভলিউম পরিবর্তন যেমন হওয়ার কথা কি V2 মাইনাস V1। আসলে আমরা আমাদের যে প্রসেসটা এঁকেছি সেখানটা একটু যদি খেয়াল করি, দেখেন V1 এবং V2 কিন্তু অপরিবর্তনশীল, কারণ কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ভলিউম সবসময় কি হয়ে যাবে? কনস্ট্যান্ট থাকবে। তার মানে ভলিউম দুটা সমান। আমি যদি এই V1 এর মান 10 ধরি, তাহলে V1 V2 দুটোই কি হয়ে যাবে? 10 10 বিয়োগ করলে আলটিমেটলি কি দাঁড়াবে এখান থেকে? 0। এই যে ভ্যালু যেহেতু 0, তার মানে এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের টোটাল ওয়ার্ক ডানের পরিমাণটা কি হয়ে যাবে? 0। আসি পরবর্তী রাশির ক্ষেত্রে আসি। আমরা এর আগের অংশে বা আগের ভিডিওতে দেখেছি যে এইচ তাপ যখন আমরা ক্যালকুলেশন করি, সেই তাপের ক্যালকুলেশনটা থেকে আমরা যখন পাই যে হিট ক্যালকুলেশনে যখনই আমরা যাব, হিট এইচ ইকুয়াল আমরা জানি ডেল ই প্লাস ডব্লিউ। ওকে, যা আলটিমেটলি এই উপরের ইকুয়েশন থেকে দেখেছি যে ডব্লিউ কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের জন্য কি হয়েছে? 0। আচ্ছা, ডেলির ইকুয়েশন আমরা জানি একটা ফিক্সড ইকুয়েশন আছে। ডেলি মানে আমরা জানি কি mCv T2 মাইনাস T1। দেখেন এখানে কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হয়েছিল, T1 থেকে T2 তে উন্নীত হয়েছে। তারপরে এইটা কিন্তু 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে টোটাল হিটের যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে সেটা ডেলি পরিমাণের সমান হবে। ওকে, আচ্ছা এরপরে একটু যদি আসি যে আমি এখান থেকে ডেলি তো অলমোস্ট দেখেই ফেললাম। ডেলি মানে কি? mCv T2 মাইনাস T1। আর ডেল এইচ বা এনথালপির পরিবর্তন যখন আমরা ক্যালকুলেশন করব, এনথালপির জন্য আমরা জানি যে এটারও একটা নির্দিষ্ট ইকুয়েশন আছে। mCp কি হয়? T2 মাইনাস T1, যার Cv দিয়ে বোঝানো হয় যে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর Cp দ্বারা বোঝানো হয় স্থির চাপে